পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা এদের সমষ্টি কত? সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? কি করতে হবে? ওই সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটিকে পাতিয়ে তাদের বিয়োগ করতে হবে। কিন্তু আমরা যদি 1 সেকেন্ডে উত্তর করতে চাই তাহলে কি করব? এক অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি আছে, দুই অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি আছে, এক অঙ্কের যৌগিক সংখ্যা কয়টি আছে, এক অঙ্কের মৌলিক ও যৌগিক সংখ্যাগুলির সমষ্টি কত, বা এক অঙ্কের মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত, বা দুই অঙ্কের যৌগিক সংখ্যা কয়টি আছে তাদের সমষ্টি কত, বা দুই অঙ্কের মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। এই সব কিছু তো আমাদের কাছে একটা কঠিন বিষয়বস্তু হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু কোনো কঠিন বিষয় নয়, কিছু শর্ট ট্রিক রয়েছে যেগুলির সাহায্যে তোমরা এই অঙ্কগুলিকেও সমাধান করতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বলতে পারবে প্রথম 10টি মৌলিক সংখ্যার সমষ্টি কত, বা প্রথম 7টি 8টি 9টি এই মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? প্রথম 10টি মৌলিক সংখ্যার সমষ্টি কত, বা প্রথম 10টি যৌগিক সংখ্যার সমষ্টি কত, বা 7টি বলা হলো মৌলিক সংখ্যার সমষ্টি কত, বা প্রথম 7টি যৌগিক সংখ্যার সমষ্টি কত। এই ধরনের সমস্যা তো পরীক্ষায় আসেই। প্রথম 5টি সংখ্যার সমষ্টি কত, এটা কি তুমি পারবে? হ্যাঁ, প্রথম 5টি সংখ্যাকে যোগ করে দেব। যদি বলা হয় প্রথম 10,000টি সংখ্যার সমষ্টি কত, পরপর লিখে যোগ করবে পরীক্ষার হলে? না, সংক্ষিপ্ত নিয়ম রয়েছে, সেখানেই আমরা আলোকপাত করব। আর হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। আজ আমরা আমাদের সাহা পাবলিকেশনের সংখ্যাতত্ত্ব বইয়ের অঙ্ক করব। এখানে আমরা 22 দাগ থেকে শুরু করে 54 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিকে দেখব, তার সমাধান কৌশল শিখব এবং সংক্ষেপে কিভাবে অনেক দিন পর্যন্ত মনে রাখা যায় এবং পরীক্ষার হলে গিয়ে তার প্রয়োগ করে পাসটাকে যাতে কিভাবে করা যায় সেই বিষয়টাতেই আমরা যাব। চলো সোজা হোয়াইট বোর্ডে যাওয়া যাক। আমরা সরাসরি চলে যাব বইয়ের অঙ্কে। প্রথম যে অঙ্কটি 22 দাগে রয়েছে সেটা তোমরা সবাই দেখবে যে দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত। 23 দাগে আছে 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত। 24 দাগে আছে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত। 25 দাগে আছে 5 অঙ্কের, 26 দাগে আছে 6 অঙ্কের। তো এইভাবে 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক, 6 অঙ্ক, 7 অঙ্ক, যে কয় অঙ্কের কথাই বলুক না কেন, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখব যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যে সমষ্টি রয়েছে সেই সমষ্টি নির্ণয় করব কিভাবে। একদম সহজ। যদি বলে 2 অঙ্কের, তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাকে বসিয়ে দেব, বসিয়ে তাদের যোগ করব, যোগ করলে যোগফলটাই হবে সেই সমষ্টি। যদি বলে 3 অঙ্কের, তাহলে 3 অঙ্কের ক্ষেত্রে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাকে বসিয়ে তাদেরকে যোগ করব, যোগ করে যেটা উত্তর পাবো সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কিন্তু বিষয় হচ্ছে যদি বলা হয় 25 অঙ্কের, তাহলে যোগটা তো অনেক বড় হবে। আমরা একটা শর্ট নিয়মে চলে যেতে পারছি। দেখো একটু লক্ষ্য করো যে 2 অঙ্কের ক্ষেত্রে যখন বললো তখন 10-এর পরে একটা 9 হলো। 3 অঙ্কের যখন বললো তখন 10-এর পরে দুটো 9 হলো। তাহলে 2 অঙ্ক, খেয়াল করো, 2 অঙ্কে একটা 9, 3 অঙ্কে দুটো 9, অর্থাৎ 4 অঙ্কে গিয়ে হবে 3টে 9, 5 অঙ্কে হবে 4টে 9, 6 অঙ্কে হবে 5টা 9। যে কয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার কথা বলবে যোগ করতে, তার থেকে একটা কম সংখ্যক 9 বসাবো কার পরে? 10-এর পরে। তাহলে 10-এর পরে একটা 9 যদি বসাই তাহলে যেটা পাই সেটা হয় 2 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি। যদি বলা হয় 10-এর পরে 3টে 9, 3টে 9, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি। তাহলে শর্টকাট নিয়ম কি? 10-এর পর একটি কম সংখ্যক 9 বসাও, একটি কম সংখ্যক 9 বসাও। তাহলে 4 অঙ্কের যদি বলে 10-এর পরে 3টে 9 বসাও, তাহলে এই যে সংখ্যাটা পেলাম এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি। প্রমাণ করে দেখি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই
4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এই, যোগ করে দেখো 9 9 9, এই 10 পেলাম। 10-এর পরে 3টে 9, তাহলে যোগ করলেও যেটা পাচ্ছি সংক্ষিপ্ত নিয়মেও কিন্তু সেটাকেই পাচ্ছি। চলে যাব এবার এই শর্টকাট নিয়ম ধরে পরবর্তীগুলো। যদি বলে 5 অঙ্কের, তাহলে 10-এর পরে 4টে 9 বসাবো, একটা কম সংখ্যক 9 বসিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার যদি বলে 6 অঙ্কের, তাহলে কি করব, ঠিক এই নিয়মে চলে আসব। 6 অঙ্কের ক্ষেত্রে কি করব, 10-এর পরে 5টা 9 বসাবো, হয়ে গেল উত্তর। আবার এই সূত্র অনুযায়ী কি করব, 7 অঙ্কের বলছে, 7 অঙ্কের বললে 10-এর পরে 2টো 9, 4টে 9, 6টা 9 বসাবো। 8 অঙ্কের বললে 7টা 9 বসাবো, 9 অঙ্কের বললে 8টা 9 বসাবো। তাহলে এইভাবেই কিন্তু আমরা এই সমস্যাগুলির সমাধান করতে পারি। এবার চলে আসবো যে আমাদের যদি পরীক্ষায় আসে যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে যোগ করলে যে সমষ্টি পাওয়া যায় সেটি কোনটি, তাহলে 6 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যখনই বলবে, তুমি রাফ খাতাতে কি করবে, 10-এর পরে 5টা 9 বসিয়ে নেবে, নিয়ে এটাকে দেখবে যে এ অপশন, বি অপশন, সি অপশন, ডি অপশন এর মধ্যে কোথায় রয়েছে। তুমি আগে রাফে এটাকে বসিয়ে নেবে, তারপরে তুমি দেখবে যে কোন অপশনের মধ্যে এটা রয়েছে। তাহলে আমরা আমাদের বইয়ের যে অঙ্কগুলি রয়েছে 22 দাগ থেকে 22, 23, 24, 25, 26 যে অঙ্কগুলি আমরা পেলাম, সেই অঙ্কগুলি সমাধান করতে আর কোনো অসুবিধা তো তোমার নেই, থাকার কথাও না। চলে যাব পরবর্তী সমস্যায়, পরবর্তী নিয়মে। দাগ নম্বর 27, 28, 29, 30। এখানে আমরা যে সমস্যাগুলি পাচ্ছি সেগুলি কি কি, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত। তো এই ধরনের সমস্যার সমাধান কিভাবে করব, আমরা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাকে প্রথমে বসিয়ে নেব, বসিয়ে তাদের বিয়োগ করব, বিয়োগ করে যে বিয়োগফল পাবো সেটাই হবে সেই অন্তরফল। ঠিক 3 অঙ্কের ক্ষেত্রেও তাই করেছি, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তাদেরকে বিয়োগ করে দিয়েছি। এই দুটো সমস্যার সমাধান করতে গিয়ে আমরা একটা শর্ট নিয়ম খুঁজে পেয়েছি। কি সেই নিয়মটা, যদি বলা হয় 2 অঙ্কের, তাহলে 8-এর পরে একটা 9, যদি বলা হয় 3 অঙ্কের, তাহলে 8-এর পরে 2টো 9, যদি বলা হয় 4 অঙ্কের, তাহলে আর একটা 9 বাড়িয়ে দাও। কটা 9 হলো, 3টে 9 হলো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। যদি বলে 5 অঙ্কের, তাহলে আর একটা 9কে বাড়িয়ে দাও। তাহলে শর্টকাট যে নিয়মটা রয়েছে সেটা কি, 8-এর পর একটি কম সংখ্যক 9কে বসাও, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। তাহলে এবার আমরা দেখব যে পরবর্তী সমস্যাগুলো কি কি। 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত, শর্ট নিয়মে চলে আসো, একটা কম 9কে বসিয়ে দিতে হবে, তাই তো। তাহলে কি হবে, 8-এর পরে কত বলেছে, 4 অঙ্কের, তাহলে 3টে 9 বসাবো। 5 অঙ্কের যদি বলে, তাহলে কি করব, 8-এর উপরে 4টে 9 বসাবো। যদি 6 অঙ্কের বলে, 8-এর পরে 2টো 4টে 5টা 9 বসাবো। 7 অঙ্কের বললে 6টা 9, 8 অঙ্কের বললে 7টা 9, 9 অঙ্কের বললে 8টা 9, 10 অঙ্কের বললে 9টা 9। তাহলে শর্ট নিয়মটা আমরা বুঝতে পারছি যে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা এদের বিয়োগ করতে বলছে, অর্থাৎ অন্তর্ফল নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে আমরা এই শর্ট নিয়মটাকে মনে রাখবো যে 8-এর পরে একটা কম সংখ্যক 9 বসাবো। এবার পরীক্ষার হলে তোমার কি সমস্যা হতে পারে এখানে, যে তুমি এই শর্ট নিয়মটা মনে করে পরীক্ষার হলে গেছো, গিয়ে তোমার একটা ভুল হয়ে যাচ্ছে। কি ভুল হচ্ছে, তুমি দেখলে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো। সেক্ষেত্রে 10-এর পরে 6টা 9 এবং 8-এর পরে 6টা 9, 7 অঙ্কের যখন বলেছে 10-এর পরে 6টা 9 আর 8-এর পরে 6টা 9 আর 8-এর পরে 7টা 9, তুমি মনে করতে পারছো না যে কোনটা হবে, তাই তুমি 8-এর পরে 7টা 9কে বসিয়ে দিলে। তো সেই ক্ষেত্রে তোমার যেন ভুল না হয় তার জন্য তুমি কি করবে, তুমি ছোট্ট একটা উদাহরণ করে নেবে
যে 2 অঙ্কের বললে কি হয় দেখা যাক। 2 অঙ্কের বললে 8-এর পরে একটা 9 হয়, তাহলে 2 অঙ্ক, এইটা মনে রাখবে। আর 9 কয়টি? একটি। একটি অঙ্ক যদি 2টি হয় 9 হবে একটি, অঙ্ক যদি 3টে হয় 9 হবে 2টি। এবার সেটা 8-এর পরে। আবার যদি যোগ করতে বলতো তাহলে তুমি এই ছোট্ট উদাহরণটা দিয়ে তুমি চেকিং করে নেবে, চেকিং করার পরে তুমি কনফার্ম হয়ে যাবে, শর্ট নিয়মটাও তোমার মাথায় চলে আসবে, পরীক্ষার হলে সঠিক উত্তরটাও তুমি করতে পারবে। তাহলে আমরা দেখে নিলাম 27 থেকে 30 দাগ পর্যন্ত সমস্যাগুলি। এবার আসবো আমরা পরবর্তী সমস্যাগুলি কেমন এবং তার সমাধান কেমন করতে হবে। এবার আমরা আসব আমাদের বইয়ের 31 দাগ থেকে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি কি কি, 31 থেকে 38 পর্যন্ত কি কি সেই সমস্যাগুলি? ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যা বিষয়ক সমস্যা। তো দেখো 31 দাগে আছে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, 2 অঙ্কের কত, 4 অঙ্কের কত। এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি তোমাদের মনে রাখতে হবে। 31 দাগেরটা তোমাকে মনে রাখতে হবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 101, কারণ একে 1 এবং 101 এই দুটো ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কারণ এটা মৌলিক সংখ্যার যে নিয়ম সেই নিয়মটাকে ফলো করে। যদি বলে 2 অঙ্কের, পরবর্তী যে সমস্যা রয়েছে 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10, কিন্তু একে তো আমরা 5 দুগুণী 10, 5 এবং 2 দিয়ে ভাগ করতে পারি, এটা তাহলে হবে না। চলে আসবো 11-তে, তাহলে 11 হবে সঠিক উত্তর। যাব 33 দাগের সমস্যায়। 33-এ আছে যে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, এটা কিন্তু যৌগিক সংখ্যা, কারণ একে 11 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। 98 একটা জোড় সংখ্যা, একে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এরা কিন্তু কেউ মৌলিক হবে না। 97-এর ক্ষেত্রে এসে দেখব যে আমরা 1 এবং 97 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই 97 হবে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। চলে আসবো 34 দাগে 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত। সেম পদ্ধতিতে আমরা এই 997 একেই পাবো খুঁজে। এরপরে আসবো পরবর্তী সমস্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত। 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সাধারণত আমাদের মনে আসে এইটা, কিন্তু এটা বিভাজ্য অন্য কোনো সংখ্যা দ্বারা। তারপরে আসবে এইটা আসবে, এটাও কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। তারপরে মনে আসবে এইটা, কিন্তু এটাকেও আমরা অন্য কোনো আরেকটি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। তাই আমরা বলবো যে 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 80, এটাকে 1 এবং এই সংখ্যার দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত, এটাকে তো তোমার মনেই রাখতে হবে পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত, পরীক্ষা দেওয়া পর্যন্ত, বা তারপরেও মনে রাখতে পারো। এরপরে আসবো যে 36 দাগে 4 অঙ্ক ও 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে এটা, 3 অঙ্কের এটা, এদের বিয়োগ করলে 908 পাওয়া যাবে, 908 হবে সঠিক উত্তর। এরপরে আসবো 37 দাগে। 37 দাগের সমস্যা কি আছে, 1 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি আছে। 1 অঙ্কের মৌলিক সংখ্যা আছে 2, 3, 5 এবং 7, অর্থাৎ 1 অঙ্কের মৌলিক সংখ্যা আছে 4টি। এর পরের ঠিক প্রশ্ন যেটা আছে 38 দাগে, 2 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি আছে। এবার 2 অঙ্কের সংখ্যা কোন পর্যন্ত আছে, 99 পর্যন্ত আছে। 2 অঙ্কের সংখ্যা আছে 10 থেকে 99 পর্যন্ত। এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে, আমাদের নিশ্চিত নবোদয় এই বইয়ে চার্টটা নেই, নিশ্চিত নবোদয় বইয়ে যে চার্ট রয়েছে সেই চার্ট থেকে তুমি কি করবে, চার্ট থেকে সেটাকে দেখে নেবে, দেখে নিয়ে গুণে বলবে। কিন্তু না, আমরা একটা শর্ট নিয়মে যেতে পারি যে 1 থেকে 99 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি,
25টি মৌলিক সংখ্যা আছে, তার মধ্যে এক অঙ্কের আছে 4টে, সেটাকে বিয়োগ করে দাও, তাহলে যে 21টি পাবো, এই 21টি হবে 2 অঙ্কের, 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা তাহলে আছে 21টি। ঠিক এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে যে 2 অঙ্কের যৌগিক সংখ্যা কয়টি আছে, বা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 25টি, যৌগিক সংখ্যা কয়টি আছে। তাহলে দেখো 100 পর্যন্ত যদি মৌলিক সংখ্যা হয় 25টি, বিয়োগ করে দাও, বিয়োগ করলে 75টি থাকে যৌগিক সংখ্যা। কিন্তু এটা যদি তুমি পরীক্ষার হলে এ অপশানে পেয়ে 75-এ টিক দাও, তাহলে তোমার ভুল হয়ে যাবে। ডি অপশানে বা সি অপশানে যেটা থাকবে 74টি, সেটি হবে সঠিক, কারণ এক তো মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও নয়, তাহলে 75-এর থেকে ওই একটা সংখ্যাকে আবার বিয়োগ করে দিতে হয়। তো এই ধরনের সমস্যা সমাধান করার জন্য আমাদের মেমোরির উপরে বেশি জোর দিতে হয়, মনে রাখতে হয়, প্রায় দেখে নিতে হয়। তো আমরা কত দাগ থেকে শুরু করলাম, 31 দাগ থেকে 38 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি পেলাম সেটা ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যা বিষয়ক কতগুলি সমস্যা দেখলাম। চলে যাব পরবর্তী সমস্যাগুলি, সেগুলি কেমন সেটা দেখবো, তার সমাধানও দেখতে হবে। 39 দাগ থেকে 43 দাগের সমস্যা দেখবো আমরা আমাদের বই থেকে। 39 দাগে যে সমস্যা পাচ্ছি সেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কয়টি আছে এবং সেগুলি কি কি, তাই তো। তো এবার স্বভাবতই প্রশ্ন উঠছে যে খুঁজতে বলেছে মৌলিক সংখ্যাকে, আবার বলছে যে 5 দ্বারা বিভাজ্য। তো আমরা মৌলিক সংখ্যার যে সংজ্ঞা পেয়েছিলাম, এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, তাহলে 5 দ্বারা যদি বিভাজ্য হতে হয় তাহলে তো সেই সংখ্যাটা আর মৌলিক থাকে না। সাধারণ নলেজে কি বলে, এমন একটি সংখ্যা যা মৌলিক, তাহলে এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, কিন্তু বলছে আবার 5 দ্বারাও বিভাজ্য, তাহলে সে কি আর মৌলিক থাকবে? থাকবে না। তাহলে 5 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কয়টি আছে? 0টি আছে। কয়টি? 0টি আছে। কিন্তু এই অপশানে পরীক্ষায় 0টি থাকলে আর তুমি যদি সেটা ঠিক করো তাহলে তোমার একটু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? সি অপশানে যেটা থাকবে, সি অপশানে যেটা থাকবে সেটা হবে একটি, হয়তো সেটাই সঠিক হতে পারে। তো দেখো মৌলিক সংখ্যাগুলোকে দেখো, 2, 3, 5, 7, 11 পরপর এভাবে হতে থাকে। তাহলে এই যে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 5 মৌলিক সংখ্যা কেন? 1 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য। তাহলে 5 নিজেই মৌলিক সংখ্যা, আর 5 নিজে মৌলিক সংখ্যা হওয়ার জন্য 5কে আমরা 1 এবং 5 দ্বারা ভাগ করতে পারি। 5 এবং 1 দ্বারা ভাগ করতে পারি বলে ও মৌলিক সংখ্যা। আর এই 5 কিন্তু 5 দ্বারা বিভাজ্য এবং মৌলিক সংখ্যা, এই জায়গাটা লক্ষ্য করো। 5 কি? 5 দ্বারাও বিভাজ্য এবং মৌলিক সংখ্যাও। তাহলে এবার প্রশ্নের উত্তরটা কি হলো? 5 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কয়টি আছে? একটি আছে, তাই তো। এবার পরবর্তী প্রশ্ন দেখো, একটি গুণিতক মৌলিক সংখ্যা হয় কার? একটি গুণিতক মৌলিক সংখ্যা হয়, তো দেখি কত দাগ? 40 দাগের সমস্যা। 40 দাগে পাচ্ছি কোন প্রকার সংখ্যার একটি গুণিতক মৌলিক সংখ্যা হয়। এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আগের প্রশ্নের মধ্যে খুঁজে পেয়েছি। আগের প্রশ্নের মধ্যে আমরা কি খুঁজে পেলাম? আমরা পেলাম 5 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা, অর্থাৎ 5-এর একটি গুণিতক। 5-এর একটি গুণিতক হচ্ছে 5, এটা মৌলিক সংখ্যা। এইরকম 6-এর ক্ষেত্রে দেখি 6 গুণ 1 সমান 6, এটা তো মৌলিক সংখ্যা নয়। আবার দেখি 7-এর ক্ষেত্রে 7 গুণ 1 সমান 7, এটা কিন্তু মৌলিক সংখ্যা। 8-এর ক্ষেত্রে লক্ষ্য করো 8 গুণ 1 সমান 8, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। এর পরবর্তী যতগুলো পাবো তারাও তো মৌলিক সংখ্যা হবে না, কারণ সেগুলো তো 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই যে দুটো পেলাম, 5 পেলাম, 7 পেলাম, 11কে দেখি, 11 গুণ 1 সমান 11। তাহলে দেখো 11 গুণে 1 সমান 11, এটা কিন্তু 11-র একটা গুণিতক, আবার এটা নিজেও মৌলিক সংখ্যা। তাহলে এবার আমাদের কাছে ক্লিয়ার হলো যে কি কোন প্রকার সংখ্যার একটি গুণিতক মৌলিক সংখ্যা হয়। সেই সংখ্যাটি হলো, সেই প্রকারটি হলো এই যে 5, 7,
11। অর্থাৎ তুমি নিজেই বলতে পারছো যে মৌলিক সংখ্যার একটি গুণিতক মৌলিক সংখ্যা হয়। একটি গুণিতক কি হবে? কোনটা? প্রথম গুণিতকটা। এর পরবর্তী গুণিতকগুলো কিন্তু আর মৌলিক হবে না, কারণ সেগুলো এই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে, সঙ্গে অন্য আর একটা সংখ্যা দ্বারাও বিভাজ্য হবে। আর প্রথম গুণিতকের ক্ষেত্রে কি হয়? প্রথম গুণিতকের ক্ষেত্রে এই 1 এবং এই সংখ্যা, এই দুটোকেই পাই আমরা এর উৎপাদক হিসেবে। সেই জন্য প্রথম গুণিতকটা মৌলিক হয়। কাদের? মৌলিক সংখ্যার। চলে যাব 41 দাগে। 4 অঙ্কের সংখ্যা কয়টি আছে? 4 অঙ্কের সংখ্যা কয়টি আছে কি করে বলবো আমি? গুনতে হবে কতগুলো আছে। 5 অঙ্কের সংখ্যা কয়টি আছে কি করে বলবো? গুনে দেখতে হবে। কিন্তু না, আমরা একটা সংক্ষিপ্ত সূত্রের সাহায্যে এই অঙ্কটা করতে পারি। যে কি? 4 অঙ্কের সংখ্যা কয়টি আছে? 9 এর পরে 3টে শূন্য, এতটি আছে। 5 অঙ্কের সংখ্যা কয়টি আছে? 9 এর পরে 4টে শূন্য, এতটি আছে। এতটি, এতগুলি আছে। তাহলে এই যে 4 অঙ্কের সংখ্যা যে কয়টি, 5 অঙ্কের সংখ্যা যে কয়টি, এই সংখ্যাগুলিকে নির্ণয় করতে বলতে পারে পরীক্ষার হলে। বললো 3 অঙ্কের সংখ্যা কয়টি আছে, 9 এর পরে দুটো শূন্য দিবে, দিয়ে বলবে এই কয়টি আছে। যদি বলে 12 অঙ্কের সংখ্যা কয়টি আছে, 9 এর পরে 11টা শূন্য বসাবে, বসিয়ে বলবে এই কয়টি আছে। এবার এই যে 41 আর 42 দাগে যে সমস্যা দুটি রয়েছে, সমস্যা দুটি একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু উত্তর একই হবে। কি বলছে? 4 অঙ্কের সংখ্যা যে কয়টি আছে সেই সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত। তাহলে 4 অঙ্কের সংখ্যা কতগুলি আছে? 4 অঙ্কের সংখ্যা আছে 9 এর পরে 3টে শূন্য, এতটি। এবার এর যে অঙ্কগুলো 9 যোগ 0 যোগ 0 যোগ 0 সমান সমান এই 9ই হবে। 5 অঙ্কের ক্ষেত্রে কি হবে? 9 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 সমান সমান সেই 9ই হবে। তাহলে 1 অঙ্কের সংখ্যা যে কটি আছে, 2 অঙ্কের সংখ্যা যে কটি আছে, 3 অঙ্কের সংখ্যা যে কটি আছে, 4 অঙ্ক, 5 অঙ্ক, 6 অঙ্ক, 7 অঙ্ক, 8 অঙ্ক, 9 অঙ্ক, 10 অঙ্ক, 11, 12, যতদিন তুমি গুনতে পারো সেই কয় অঙ্কের সংখ্যা যতগুলি থাকে, সেই সংখ্যাটার অঙ্কগুলোকে যোগ করলে উত্তর কিন্তু সর্বদা 9ই আসে। এটা কিন্তু একটা ভাইটাল বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা শিখলাম। এটা সারা জীবন মনে রাখবে। কত দাগ? 41 আর 42 দাগে পেলাম। আর 43 দাগে যে সমস্যাটি পাচ্ছি তোমরা বইতে দেখে নাও। 43 দাগে পাচ্ছি এককের ঘরে শূন্য থাকলে সেই সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। তাহলে এককের ঘরে শূন্য থাকলে 2 দ্বারা বিভাজ্য হয়, 5 দ্বারা বিভাজ্য হয়, এটা মনে রাখবে। শূন্য থাকার জন্য জোড় সংখ্যা হয়, 2 দ্বারা বিভাজ্য হয়, আর 5 দ্বারাও যে বিভাজ্য হয়, এটা আমরা বিভাজ্যতার নিয়ম থেকে জানতে পেরেছি। তাহলে আমরা দেখে নিলাম 39 থেকে 43 পর্যন্ত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করতে হয়। চলে যাব পরবর্তী সমস্যা 44-এ। দেখব 44 থেকে 47 দাগের সমস্যা এবং তার সমাধানগুলো কেমন হয়। তো দেখো 44 দাগে বলছে প্রথম 4টি যৌগিক সংখ্যার সমষ্টি কত। পরবর্তী প্রশ্নে বলছে প্রথম 5টি যৌগিক সংখ্যার সমষ্টি কত। যদি বলে প্রথম 6টি কত, প্রথম 7টি কত, এরকম কতগুলি যৌগিক সংখ্যার সমষ্টি আমার মনে রাখতে হবে বা কিভাবে রাখতে পারবো। নরমালি জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা বা রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট বা আর্মি স্কুল অ্যাডমিশন টেস্ট বা সরকারি চাকরির পরীক্ষাগুলোতে আমরা দেখে থাকি যে প্রথম 10টি করে মনে রাখলেই চলবে। তো এবার প্রথম 4টে যৌগিক সংখ্যার সমষ্টি কি কি? প্রথম 4টে যৌগিক সংখ্যাকে বসাবো, যোগ করব, এছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে কি করব? এবার প্রথম 4টে বলেছে, প্রথম যৌগিক সংখ্যা কত? 4, 6, 8, 9, যোগ করতে হবে 6 আর 4 10, আর 8 18, 27, এই তো। তো এবার আমি যেটা তোমাকে বলবো যে প্রথম দুটো থেকে শুরু করবে, 3টে 4টে 5টা 6টা করে 10টা পর্যন্ত তুমি মনে রাখবে। কিভাবে মনে রাখবে? দেখো, মনে রাখার কৌশল, মনে রাখার কৌশল এই। তাহলে পরীক্ষার হলে যে কোনো সমস্যা আসলে তুমি তার সমাধানটা করতে পারবে। কি? যে প্রথম দুটো কি কি? 4 যোগ 6 সমান সমান 10। প্রথম 3টে কত? 4 যোগ 6 যোগ
8 সমান সমান 18। তুমি এই পদ্ধতিতে যাবে না, এই পদ্ধতিটাই যাবে না। প্রথম দুটোর ক্ষেত্রে তুমি কি করেছো, প্রথম দুটোকে যোগ করেছো। এবার দেখো প্রথম দুটোকে যোগ করে যেটা পেয়েছো সেটা তো তুমি আবারও করছো, তাহলে এই জায়গাটাতে তুমি কি করবে, প্রথম দুটোকে যোগ করে যা পেয়েছো সেটার সঙ্গে আর একটা যোগ করবে। তাহলে 10টা করতে গেলে 10টাকে যোগ করতে হতো, সেই 10টাকে আর যোগ করতে হবে না, প্রতিবারই দুটো করে সংখ্যা যোগ করতে হবে। প্রথম দুটোর সমষ্টি এই, তারপরেরটার সমষ্টি এই। এবার এটা গেল 3টের। 4টের কথা যদি বলে তাহলে এই 18-র পরে এর পরবর্তীটা বসিয়ে দাও 27। প্রথম 5টি যদি বলে তাহলে ওই 27-এর সঙ্গে এই 27-এর সঙ্গে পরবর্তীটা বসিয়ে দাও 37। যদি বলে 6টা তাহলে কি করবে, এই 37-এর সঙ্গে পরবর্তীটা বসিয়ে দাও, 10-এর পরবর্তী 12, তাহলে 9 49। এইভাবে পরপর করে তুমি 10টাকে যোগ করে সেই যোগফলগুলোকে একটা চার্ট করবে, এরকম একটা চার্ট তৈরি করবে। চার্ট করবে কি, যে চার্টের এখানে হেডলাইন দেবে প্রথম 10টি যৌগিক সংখ্যার সমষ্টি। এটা করে এইরকম তুমি 2টি করবে, 3টি করবে, 4টে করবে, 5টা করবে, এইভাবে পরপর পরপর করে 10টা করবে। এই চার্টটাকে তোমার ঘরের দেওয়ালে এইভাবে দেওয়ালে তুমি আঠা দিয়ে আটকে রাখলে, প্রতিদিন না হলেও 2 দিন 3 দিন বাদে বাদে একদিন দেখবে, একটু দেখি প্রথম দুটি যৌগিক সংখ্যার সমষ্টি 10 3টির, 18 4টির, 27 5টির, 37 6টির, 49, এভাবে একবার করে দেখবে। ঠিক এই পদ্ধতিতেই তুমি কি করবে, যৌগিক সংখ্যার জায়গায় মৌলিক সংখ্যাগুলোকেও করে নেবে। 2 যোগ 3 সমান সমান 5, 3টের ক্ষেত্রে কি হবে 5 যোগ 5 সমান সমান 10, এই ক্ষেত্রে 4টের ক্ষেত্রে কি হবে, এর সাথে 7 যোগ করে 17, এর ক্ষেত্রে কি হবে 17-এর সাথে যোগ করবে 11, তাহলে 28। এভাবে পরপর করে তুমি 10টা মৌলিক সংখ্যারও চার্ট তৈরি করবে, দেওয়ালে তোমার স্থান পাবে, তুমি যে ঘরে পড়তে বসো সেখানে। তাহলে প্রতিদিন একবার না হলে সপ্তাহে একবার করে যদি তুমি দেখতে থাকো, পরীক্ষার হলে যাবার আগে তোমার এই বিষয়টা একদম পরিচিত হয়ে যাবে, পরীক্ষার হলে কোনো ভুল কিন্তু তুমি করবে না। তাহলে এবার যাব পরবর্তী সমস্যাগুলি কেমন সেগুলিকে দেখব। হ্যালো 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 দেখবো এবার 48 থেকে 54 দাগের সমস্যা। এই সমস্যায় কি বলেছে, ভিন্ন ধরনের আরেকটি সমস্যা পাচ্ছি আমরা, যে কি প্রথম 26টি সংখ্যার সমষ্টি কত, প্রথম 27টি সংখ্যার সমষ্টি কত, প্রথম 50টি সংখ্যার সমষ্টি কত, প্রথম 100টি সংখ্যার সমষ্টি কত, প্রথম 5000টি সংখ্যার সমষ্টি কত, প্রথম 50,000টি সংখ্যার সমষ্টি কত। এত বড় সংখ্যা যদি রেঞ্জ দিয়ে দেয়, প্রথম 5000টি সংখ্যার সমষ্টি হচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ, পরপর বসিয়ে যাও খাতায়, পুরো খাতার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শুধু যোগটা পাতাবে, তারপরে যোগ করতে গিয়ে হয়তো দেখা গেল 2 বছর লেগে গেল, তাহলে তো সেই নিয়মে অঙ্ক করা যাবে না। কি করব, সূত্র আছে। কি সমস্যা 2 রকম হতে পারে, প্রথম 26টি সংখ্যার সমষ্টি কত, অথবা 0 থেকে 26 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত, 0 থেকে 26 পর্যন্ত। আবার বলতে পারতো যে 5 থেকে 26 পর্যন্ত, তাহলে একটা অন্য সূত্র চলে যেতাম, আমরা অন্য সূত্র চলে যেতাম, সেটা আজকের আলোচ্য বিষয় নয়, এটা ভুলে যাও। 0 থেকে 26 পর্যন্ত তাহলে কি করব, সূত্র হচ্ছে যে প্রথম 26টি বা 0 থেকে 26 পর্যন্ত বললে ওই 26-এর সাথে তার পরের সংখ্যা গুণ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 13 হচ্ছে, 7 13 91, হাতে 9, 13 দুগুণে 26 আর 9 35, হয়ে গেল 351। এবার যদি বলে যে প্রথম 45টি সংখ্যার সমষ্টি কত, প্রথম 45টি যদি বলে, তাহলে আমি কি করব, 45 গুণ 46 ভাগ 2, তাহলে এটাকে কাটবো, 23 পাবো। 23 আর 45 গুণ করলে যা হবে, 45 গুণ 23 করলে যেটা পাবে সেটাই হবে সঠিক উত্তর। তাহলে আমরা আমাদের এই যে সংখ্যাতত্ত্ব বই সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত এই সংখ্যাতত্ত্ব বইয়ে 1605টি অঙ্ক রয়েছে। আজকের ক্লাসে আমরা কি করলাম,
আমরা 22 থেকে 54 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিকে ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। এরপরেও এই অঙ্কগুলোর উপরে তোমার দক্ষতা আরো অনেক গুণ বাড়িয়ে নেওয়ার জন্য তোমার জন্য থাকবে HW। কি করবে? 22 দাগ থেকে 54 দাগ পর্যন্ত এখন তো তুমি CW করেই নিয়েছো, এর সঙ্গে ফ্রেশ খাতায় করবে HW। তাহলে দেখবে অঙ্কগুলো তোমার কাছে আরো অনেক সহজ হয়ে যাচ্ছে এবং তুমি বুঝতে পারছো এবং অনেকদিন পর্যন্ত মনে রাখতেও পারবে। এই বইয়ের পরবর্তী সমস্যাগুলিতে আমরা প্রবেশ করব পরবর্তী ক্লাসে। আজকের মতো আমাদের সংখ্যাতত্ত্ব বইয়ের ক্লাস কিন্তু শেষ করছি। টাটা।